সমাজের সমস্ত অংশের মানুষকে আহ্বান করব, তারা উপস্থিত হবে। এবং কমরেড সেলিমদা বলছিলেন ঠিকই 7 লাখ 8 লাখ হবে, হয়তো এবারেও আমরা বলবো যে 10 লাখই ব্রিগেড হয়েছে, আগেও তো হয়েছে, কিন্তু এবারের 10 লাখই ব্রিগেডে আগে যেটা আমরা করতে চাই তার জন্যই ব্লকে ব্লকে কনভেনশন, পৌরসভায় কনভেনশন, এরপরে আমরা গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে মিটিং করব, এরপরে ব্লকে ব্লক অফিসের সামনে অবস্থান করব, পঞ্চায়েতে যাব। কতগুলো দাবি আমরা আমাদের ব্রিগেড সমাবেশে নির্দিষ্ট করেছি, সেই দাবিগুলো নিয়ে ব্রিগেড সমাবেশে আমরা সোচ্চার হব, আওয়াজ তুলব। কিন্তু আমরা বুথে বুথে 15 তারিখ থেকে যে পদযাত্রা করব, মিছিল করব বা বিভিন্ন জায়গায় প্রচার করব, আমরা আমাদের অঞ্চলের দাবিটাও তুলব। আবাস যোজনায় বাড়ি কাকে কাকে দিল না তার তালিকা নির্দিষ্ট করে সকলে যাতে বাড়ি পায়, যাদের বাড়ি পাওয়ার দরকার তার কথা আমরা বলবো। আমরা বলবো এই বনগা ব্লক, বাগদা, আমাদের এই বিস্তীর্ণ অঞ্চল বা উত্তর 24 পরগনা জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চল শহরাঞ্চল, সেখানে জনজীবনের বেঁচে থাকার জন্য কি কি দাবিগুলো উত্থাপন করা দরকার। এখানে নদী সংস্কার থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চলে নতুন করে আবার আওয়াজ তুলব যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবন করতে হবে। অনেক তো দেখলাম, এবং ব্রিগেড সমাবেশে দাঁড়িয়ে আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমাজের এই একেবারে প্রান্তিকায়ের মানুষকে দিয়ে আমরা ব্রিগেড সমাবেশে এই তৃণমূল হাটাও, বিজেপি তারাও, এই আওয়াজ আমরা আবার নতুন করে উচ্চারিত করব। এবং তার জন্য একটা মিটিং করে দিলাম, একটা মিছিল করে দিলে হবে না। তার জন্য আমাদের একটা বুথের, একটা এলাকার প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। এবং মানুষ বিভ্রান্ত। আমি বসে বসে এই জাস্ট একটু সোশ্যাল মিডিয়া দেখছিলাম, সবাই দেখে, আমিও দেখি, সবার কাছেই এখন বড় বড় ফোন। তো দেখছিলাম আমাদের দেশে এখন চিত্রনায়িকারা সব এমপি এমএলএ হয়, সে হতে পারে, আগেও হতো, কিন্তু দুজন নায়িকা যারা হচ্ছেন এমপি, দুজনের কথার আমি তফাৎ দেখছিলাম। কে কোন রাজনীতি করে তার থেকেও বড় কথা কথার তফাৎ। মহাকুম্ভের চান হচ্ছে, অনেকেই গেছেন, আমাদের পরিচিত, যেতেই পারেন। কেউ বলছে 144 বছর পরে এরকম যোগ এসছে। আমি যে যাচ্ছেন তাকে আমি কখনোই অসম্মান করছি না, যেতেই পারেন। কিন্তু মহাকুম্ভে মারা যাচ্ছেন, অসংখ্য মানুষ মারা গেলেন পদপিষ্ট হয়ে, আগুন লেগে যাচ্ছে। ভিভিআইপিরা গিয়ে আলাদা রকম ট্রিটমেন্ট পাচ্ছে, আমি আপনি গিয়ে আলাদা রকম ট্রিটমেন্ট পাচ্ছি। একজন চিত্রাভিনেত্রী যিনি এমপি হয়েছেন বিজেপির, হেমা মালিনী, বলে দিলেন ওরকম তো কতই হয়, ওরকম তো কতই হয়। আবার একজন চিত্রাভিনেত্রী জয়া বাদুরী, তার একটা বক্তৃতা শুনলাম, তিনি আবার বললেন যে সমাজের এই যে বয়স্ক মানুষগুলো আছে, 60 বছর হয়ে গেলে, 70 বছর হয়ে গেলে এদের মেরে ফেলতে বলতে সরকার। না, খারাপ সেন্সে বললেন না, বললেন এই মানুষগুলোর ইন্স্যুরেন্স করা যায় না, এই মানুষগুলো গাড়ি চালাতে পারলেও এদের ড্রাইভিং লাইসেন্স হয় না, এই মানুষগুলোকে একটা সময়ের পরে তার বাড়ির লোকের ছেলে মেয়েদের উপর নির্ভর করতে হয়। সরকার এই এত যে সমাজে আমাদের দেশের এত বয়স্ক মানুষ, তাদের জন্য সরকার কিছু ভাবে না, তাদের জন্য পেনশনের ব্যবস্থা করে না। 60 বছর বয়স হলে পরে ক্যাটাগরি ঠিক করে পেনশন দেওয়া উচিত এই সমস্ত মানুষগুলোকে। দুরকম কথা। আবার আমাদের এই রাজ্যের দুদিন আগে বানতলাতে, আপনারা কাগজে, সব কাগজে দেখবেন না, চিত্রা অভিনেত্রীর বাড়িতে সরস্বতী পুজো হলে যে কাগজ আপনাকে পিছিয়ে রাখে, তারা আপনাকে সরস্বতী পুজোর হিসাব দেখায় যে অভিনেত্রীর বাড়িতে সরস্বতী পুজো হয়েছে। কিন্তু শ্রমিক নোংরা পরিষ্কার করতে গিয়ে তার পা গুলো, গোটা গাটা কালো হয়ে গেছে, শ্রমিক মারা গেল। ববি হাকিম বললেন ওরম তো কতই হয়। বাড়ি হেলে পড়ে যাচ্ছে, বললো বাড়ি তো হেলতেই পারে, হেলে পড়ে যাচ্ছে, বাড়ি বিপজ্জনক হয়ে গেছে, বললো ওরম তো হয়। আরজিকর কাণ্ডে ঘটনা ঘটলো, সব থেকে খারাপ লাগছে যেটা বলতে, যে আরজিকরের ঘটনা ঘটলো 9ই আগস্ট থেকে
9 ফেব্রুয়ারির দিকে এগিয়ে এলাম আমরা, 6 মাস হয়ে যাবে, বিচার পেল না। সেই মেয়েটির মা বাবা যখন বিচারের জন্য সোচ্চার হচ্ছেন, আমরা দেখেছি যে টাকায় অনেক কিছু হয়েছে, অতীতে হয়নি এমনটা না, কিন্তু এই মেয়েটির মা বাবা টাকার কাছে বিক্রি হননি, মনে বলছেন আগে বিচার তারপর টাকা। সাংসদ বিধায়ক তারা হচ্ছেন কটূক্তি করছেন এই মা বাবার সম্পর্কে। মুখ্যমন্ত্রী সেই মেয়েটির মা বাবার পিঠে হাত রেখে বা ঘাড়ে হাত রেখে বলতে পারছেন না যে আমি বিচার দেব। একজনকে ফাঁসি দিয়ে দিলে বিচার হয়ে যাবে না? এবং স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে এই যে দুর্নীতি, সেটা ভয়ঙ্করভাবে সামনে এসছে, আরো সামনে আসবে। আবার আমরা যারা রয়েছি, এই পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতাও আমাদের সামনে আছে, যে একটা পঞ্চায়েতেও জিততে দেওয়া যাবে না। এবং 1977 সালে বামফ্রন্ট সরকার, 1978 সালে যে পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থাকে এখন লুটে ফুটে খাওয়ার জায়গায় পরিণত করা হয়েছে। আওয়াজ এগুলো উঠবে, তার সাথে আমাদের মৌলিক দাবিগুলো উঠবে। কৃষক আন্দোলনের নেতারা, খেতমজুর আন্দোলনের নেতারা তাদের দাবির কথা বলবেন, আমরা অসংগঠিত শ্রমিকের দাবির কথা বলব। আমাদের দেশের, গোটা দেশের শ্রমশক্তির মধ্যে 94% হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। এই যে ব্লকে রয়েছেন অসংখ্য মানুষ, যারা আমাদের এই শব্দযন্ত্রের আওয়াজ শুনছেন বা এখানে বসে রয়েছেন, ক্যারেক্টার চরিত্র পাল্টে গেছে। বহু আছেন যারা কৃষি কাজ করলেও অসংগঠিত শ্রমিকের কাজও করেন। একই সাথে 6 মাস হচ্ছে কৃষিকাজ করেন, 6 মাস রেল লাইনে দাঁড়িয়ে রেল লাইন মেনটেন্সের কাজ করেন। একই পরিবারে কেউ কৃষিকাজ করে, ছেলে হকারি করে, ছেলের বউ ICDS এ কাজ করে, আবার আছে প্যারা টিচারের কাজ করে একটা মেয়ে, আবার কেউ টালিট ভাটায় কাজ করে। এবং এই লক্ষ লক্ষ অসংগঠিত আমাদের জেলা উত্তর 24 পরগনা জেলা, এই জেলাতে একটা বড় অংশের শ্রমিক হচ্ছে অসংগঠিত। শুধু অসংগঠিত নয়, একটা বড় অংশের এই যে ময়লা পরিষ্কার করতে গিয়ে মারা গেছেন বানতলায় যে শ্রমিক, তার মধ্যে একজন শ্রমিক হচ্ছেন আমাদের উত্তর 24 পরগনা জেলার ন্যাজাটের। কয়েক মাস আগে কর্ণাটকে ময়লা পরিষ্কার করতে গিয়ে মারা গেল 2 জন শ্রমিক। সেই কর্ণাটকের 2 জন যে ময়লা পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়া শ্রমিক, এই 2 জনই হচ্ছে আমাদের জেলার দেগঙ্গার শ্রমিক। এই আপনারা এই গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি যান, এখানে আমার কথা শুনছেন, যন্ত্রণা বুকের মধ্যে হবে। ঘরের ছেলেটা বাড়িতে নেই, বাইরে কাজ করতে চলে গেছেন। কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশনে যান, দেখবেন অসংখ্য ছেলে মেয়ে ট্রেন ধরে দুর্গাপুজোর পর চলে যাচ্ছে। আমার পাশের বাড়ির এক ভদ্রলোক বলছিলেন যে এয়ারপোর্টে ছেলেটা চাকরি করে ব্যাঙ্গালোরে, ছেলেকে এয়ারপোর্টে তুলতে গেছি, বলছি এয়ারপোর্টে যেন মনে হচ্ছে বনগা লোকালের মতন ভিড় এয়ারপোর্টে, এত বনগা লোকালে সাধারণত খুব ভিড় হয়, বললো এয়ারপোর্টটা দেখে মনে হচ্ছে বনগা লোকালের ভিড়। সমস্ত বাবা মারা এসছেন এই ছেলে মেয়েগুলোকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমাদের রাজ্যে চাকরি নেই, আমাদের রাজ্যে অসংগঠিত শ্রমিকের মজুরি নেই। আমি যখন দেগঙ্গায় জিজ্ঞাসা করলাম, দেগঙ্গায় এক ইমাম সাহেবের ছেলে, আমি বললাম ছেলের তো মাত্র 18 বছর বয়স, আর একটু লেখাপড়া করতে হয় না, এখানে ময়লা পরিষ্কার করতে হয়, ওখানে গেল কেন? এখানে বলছি এখানে মাইনে কোথায়, টাকা কোথায়? 2011 সালের পর থেকে 2024 সাল ন্যূনতম মজুরি রিভিশন হয়নি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমি খুব ভালো রাখবো, আমি যা রেখেছি আমি বাংলাকে 100 বছর এগিয়ে দিয়েছি। বাংলার শ্রমজীবী, কৃষিজীবী, গরিব মানুষকে, অসংগঠিত ক্ষেত্রের প্রান্তিক আয়ের মানুষকে পিছিয়ে দিয়েছেন উনি 100 বছর। 2011 সালের পর থেকে 2024 সাল এদের জন্য কোনো ন্যূনতম মজুরি রিভিশন হয়নি। আর আমাদের দেশের সরকার বলছে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, সব কিছু হবে। যখন 2014 সালে প্রধানমন্ত্রী হয়েছিল বললো চায়ওয়ালা প্রধানমন্ত্রী। আমরা দেখেছিলাম আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন ভাষণ দিতে এসেছিল, একটা রো রাখা হয়েছিল চায়ওয়ালাদের বসার জন্য। আর আমরা পরবর্তীকালে বুঝলাম যে চায়ওয়ালা যারা চা বিক্রি করে, এই যে অসংগঠিত শ্রমিক, তাদের সামাজিক সুরক্ষার জন্য মাত্র 1,500-2,000 কোটি টাকা ব্যয় বরাদ্দ হবে। সেই ব্যয় বরাদ্দ করবে না, আম্বানি আদানিদের কোটি কোটি টাকা ট্যাক্স ছাড় দিয়েছে। আমাদের দেশের 53টা ব্যাংক থেকে টাকা নিয়েছে অনিল আম্বানি আর মুকেশ আম্বানিরা, যে টাকা এখনো ফেরত দেয়নি। আমাদের দেশে খাদ্যশস্য না খেয়ে শিশু মারা যায়, তাকে দেখার জন্য চায়ওয়ালা প্রধানমন্ত্রী সময় পান না। বলল আমাদের দেশে নাকি শ্রমিকের জন্য সবকিছু। শ্রম কোড চালু করে 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া হলো।
12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হবে। একজন সিইও বলছেন বাড়িতে গিয়ে রোববার ছুটি নেবেন কেন, বইয়ের মুখ দেখতে হবে। তার চেয়ে কাজ করুন 12 ঘন্টা 14 ঘন্টা। সংগঠিত ক্ষেত্রে যদি 12 ঘন্টা 14 ঘন্টা কাজের কথা বলে, তাহলে অসংগঠিত ক্ষেত্রে এমনি আমরা যারা অসংগঠিত ক্ষেত্রে নির্মাণের সঙ্গে যুক্ত, বিড়ি বাঁধছি, বাড়িতে বসে বিড়ি বাঁধছি, ক ঘন্টা কাজ করছি কোনো হিসাব নেই। নির্মাণের কাজ করছি বলছে কাজ, প্রচুর শ্রমের বাজারে ভিড়, কাজ না করলে যাও। রাস্তার ধারে দোকান বাজার করছি, আমাদের 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা কোনো ব্যাপার না, ঘন্টা নেই। সেখানে দাঁড়িয়ে আমাদের শ্রম কোডের মধ্যে দিয়ে যে অর্জিত অধিকার আমরা অর্জন করেছিলাম, যে অধিকারগুলো লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কেড়ে নেওয়া হলো। অনেকে বলছেন এই বাজেটটা কিছুটা, এখানে আছেন নেতারা বলবেন, সারা ভারত কৃষক সভা এই বাজেটের কপি পোড়ানোর জন্য সারা ভারত কৃষক সভা ঘোষণা করেছে। কারণ আগামীকাল আমি যতটুকু খবর রাখি এবং আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব কমরেড তপন সেন জানিয়েছে, কাদের আয় ছাড় দিয়েছে? আমার আয় কত? আমাদের দেশের 80% মানুষ 20 টাকা আয় করতে পারে না, কাদের আয় কর ছাড় দিচ্ছেন? জিনিসপত্রের দাম কমানোর জন্য কি উদ্যোগ গ্রহণ করা হলো? দেশের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে, বাজেটে কোনো দিশা নেই। এবং সমাজের যারা দেশ তৈরি করছে, দেশ নির্মাণ করছে, দেশের শ্রমিক কৃষক খেতমজুর, সেই মানুষগুলোর জন্য কোনো সংস্থান, কোনো ভাবনা নেই এই বাজেটে, দিশাহীন বাজেট। তবুও কিছুটা নির্মলা সীতারামন যিনি বলেছিলেন যে সব বেচে দিতে হবে পারলে পারে, সেই নির্মলা সীতারামনের বাজেটটা কিছুটা হলেও আটকানোর চেষ্টা করা গেছে। কেন? 2024 সালে 2023 সালের 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করার পর বলেছিল আপ কি বার 400 পার, 2024-এর নির্বাচনে 400 পার হবে। তখন গোটা ভারতবর্ষের শ্রমিক কৃষক এই প্রান্তিক মেহনতি মানুষ তারা লড়াই করেছিল এবং বলেছিল ওকে কিছুতেই বিজেপিকে 400 পার হতে দেওয়া যাবে না। কারণ বিজেপি যদি 400 পার হয়, শুধু আমরা রাম রহিম ভাগ হয়ে যাব, শুধু আমাদের দেশ ভাগ টুকরো টুকরো হবে, আমাদের সংবিধান আক্রান্ত হবে এমন নয়। কর্পোরেট এই আম্বানি আদানিরা দেশ চালাচ্ছে, আরো বেশি করে দেশ চালাবে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য এরা আর কিছু ভাববে না, তাই লড়াই করতে হবে। আমরা কৃষকদের আন্দোলন দেখেছিলাম, উত্তাল আন্দোলন, যে আন্দোলন স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি। আমরা ধর্মঘট দেখেছিলাম এই সময় দাঁড়িয়ে, যে ধর্মঘটে 25 কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন, যে ধর্মঘট আওয়াজ তুলেছিল অসংগঠিত শ্রমিকের সামাজিক সুরক্ষার জন্য দেশের সরকারকে দায়িত্ব গ্রহণ করতে হবে, যে ধর্মঘট আওয়াজ তুলেছিল 26,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে, যে ধর্মঘট আওয়াজ তুলেছিল জিনিসের দাম কমাতে হবে, যে ধর্মঘট আওয়াজ তুলেছিল এই কালা শ্রম কোড রোধ করতে হবে। আমরা দেখেছিলাম সেই উত্তাল লড়াই। এবং 400 পার শুধু হয়নি এমন নয়, 2019-এ বিজেপি ছিল 303, 2024-এর নির্বাচনে হয়ে গেল 240, 63টা আসন কম পেল। ওই অশ্বমেধের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছিল বিজয় করার জন্য গোটা ভারতবর্ষ, সেই ঘোড়াটার কাঁধ চেপে ধরলো ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, বললো অনেক এগিয়েছো আর এগোবো না। 2014 সালে ছিল এনডিএ সরকার, 2019 সালে হলো বিজেপির সরকার, আর 2020 সাল থেকে হলো মোদি হ্যাঁ তো মুমকিন মোদির সরকার। আমাদের কাজ ছিল ওটার অশ্বমেধের ঘোড়ার গতিটাকে আটকানো। এবং আমরা দেখলাম যে আবার সেটা এখন হলো এনডিএ সরকার, দুটো ক্র্যাচ নিয়ে ওকে চলতে হচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি, ও লড়াই ওকে দাঁড়িয়ে নির্ভর করতে হচ্ছে যারা ওর বন্ধু, আবার মাঝে মাঝে বন্ধু থাকে না এমন লোকের সঙ্গে ওকে বন্ধুত্ব করতে হচ্ছে। ফলে কোথাও দাঁড়িয়ে ঘোড়াটাকে লাগাম দেওয়ার চেষ্টা হবে, এবং সেই ঘোড়াটাকে লাগাম দেওয়ার চেষ্টা অবিরত করে যেতে হবে। দেশ এরা বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি, ব্যাংক বিক্রি, বিমা বিক্রি। একজন বলছিল যে লাল ঝান্ডা কি করেছে, লাল ঝান্ডার 50 জন 52 জন 60 জন সাংসদ ছিল, বিমা বেচতে পারিনি। আজকে লাল ঝান্ডার সাংসদ কমে গেছে। বিমাতে আপনার আমার জীবন বিমা থেকে শুরু করে বিভিন্ন বিমাতে 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে বিদেশি বিনিয়োগ করে দিচ্ছে বাজেটের মধ্যে দিয়ে। রেল বিক্রির বন্দোবস্ত সম্পূর্ণ, কয়লা করে বিক্রি করে দিচ্ছে, দেশের আকাশ বিক্রি করে দিচ্ছে, দেশের বিমানবন্দর বিক্রি করে দিচ্ছে, দেশের সমুদ্র বন্দর বিক্রি করে দিচ্ছে, দেশের নদী বন্দর বিক্রি করে দিচ্ছে। এবং দাঁড়িয়ে কর্মসংস্থান, ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের যে ইয়াং ছেলেপুলে, ভারতবর্ষের যারা নতুন ভারতবর্ষ নির্মাণ করতে পারে তাদের জন্য কাজ নেই, তাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে এবং দেশ বিক্রির চক্রান্ত আমাদের আটকাতেই হবে।
দেশের প্রতিরক্ষা আমরা বেচতে দেবো না, দেশের সম্পদ আমরা বেচতে দেবো না, পাশাপাশি কর্মসংস্থানের লড়াই। আর আমাদের রাজ্যে আমাকে আপনাকে বলছে ও বিশাল লড়ছে। আসলে বিহারের নীতিশ কুমার বিজেপিকে সমর্থন দিয়ে বিহারের জন্য প্যাকেজ নিয়ে আসে, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গোপনে লুকিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের জন্য প্যাকেজ না, ভাইপো যাতে জেলের বাইরে থাকে সেই প্যাকেজ নিয়ে চলে আসে। দুটো তফাৎ। আর আমাকে আর আপনাকে বলছে আর তো বিজেপি তৃণমূল ছাড়া আর কিছু নেই, কে লড়তে পারে? তৃণমূল ন্যূনতম মজুরি ঘোষণা করছে না, বিজেপি সরকার শ্রম কোডের মধ্যে দিয়ে 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিচ্ছে। আর পশ্চিমবাংলায় তৃণমূল ধর্মঘট করলে পরে কান কেটে নিচ্ছে, পশ্চিমবাংলার তৃণমূল ধর্মঘট করলে পরে একদিনের আয় কেটে নিচ্ছে। ও আইন করে ধর্মঘটের অধিকার কেড়ে নিচ্ছে, আর ও ধর্মঘট করলে পরে কান কেটে নিচ্ছে, ও ধর্মঘট করলে পরে আয় কেটে নিচ্ছে। ও জিনিসপত্রের দাম কমানোর জন্য 2014 সালে যখন গ্যাসের দাম বেড়েছিল, আপনার পেট্রোলের দাম বেড়েছিল, নরেন্দ্র মোদী রাস্তায় বসে পড়েছিল। তখন দিল্লিতে মনমোহন সিংয়ের সরকার বলেছিল তেলের দাম বাড়ানো যাবে না, গ্যাসের দাম বাড়ানো যাবে না। আর হয়ে তেলের দাম তো সেঞ্চুরি করে ফেলেছে, গ্যাস বাড়ে কমে। এখন তো গ্যাসের দাম কি হচ্ছে বুঝতে পারছেন, চিনটিনকে বোমা টোমা কিছুই মারতে পারিনি, আপনার রান্নাঘরে বোমা মারা ভালো ব্যবস্থা করে দিয়েছে। কেরোসিন তেলের দাম স্বাধীনতার পরে 100 ছাড়িয়ে গেছে কেরোসিন তেলের দাম, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে। আর এ হচ্ছে 2008 সালে এনামেলে থালা হাতে মিছিল করতো, এত দাম খাবো কি, বুদ্ধবাবু যাবে কি। এখন চালের দাম, ডালের দাম, চিনির দাম, তেলের দাম, পেঁয়াজের দাম বাড়লে পরে এও হচ্ছে টাস্ক ফোর্স করে আর বাজার ঘুরে আসে। এখন এটা মিছিল করে বলে না এত দাম খাবো কি, নরেন্দ্র মোদী যাবে কি। মানুষ বুঝে গেছে। আমরা লাল ঝান্ডার সময় দেখেছি পেট্রোলের ডিজেলের দাম বাড়লে পরে সেই সরকারটা, তাদের রাজ্য সরকার, তারা যে ট্যাক্স নিত সেই ট্যাক্সটা ছাড় দিত, এরা সেই ট্যাক্স ছাড় দেয় না। ফলে আপনার বিদ্যুতের দাম বাড়ে। ওর আইন করে স্মার্ট মিটার চালু করে কালা বিদ্যুৎ আইন প্রয়োগ করে ও আপনার বিদ্যুৎকে বেসরকারিকরণ করে দিতে চায়। আর 2017 সালে বলেছিল আমি বিদ্যুৎকে বেচতে দেবো না, আর এখন কয়েক হাজার কোটি টাকা দিয়ে স্মার্ট মিটার নিয়ে এসছে, বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগাবে। এবং আপনাকে স্মার্ট মিটার লাগিয়ে আপনাকে বলা হচ্ছে কি ঘড়িটা স্মার্ট, মোবাইলটা স্মার্ট, আপনি স্মার্ট, একটা মিটারটাও স্মার্ট হবে। আমরা বলছি এই স্মার্ট ওই স্মার্ট এক না, এই স্মার্ট মিটারের খরচা আপনাকে দিতে হবে। এই স্মার্ট মিটারে দাঁড়িয়ে আপনার বিদ্যুৎ এই সময় দাঁড়িয়ে গোটা পৃথিবীতে বিদ্যুৎ পাওয়ার অধিকার আপনার অন্যতম অধিকার। এই স্মার্ট মিটারের মধ্যে দিয়ে আপনার সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ফলে এই স্মার্ট মিটার চালু করার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতেই হবে। ও সমস্ত জনবিরোধী নীতিগুলোকে কার্যকরী করে। যখন রেল বিক্রি হচ্ছে, বিমা বিক্রি হচ্ছে, তখন দমদমের সাংসদ সৌগত রায়কে বলা হচ্ছে যে দিল্লিতে লোকসভায় দাঁড়িয়ে এইগুলো বিক্রির বিল পাস হয়ে যাচ্ছে, আপনি বললো আমি ধর্মতলায় প্রতিবাদ করব। দিল্লিতে কেন, সংসদে কথা বলে না। আসলে চুরি এবং দুর্নীতিতে নিমজ্জিত দল, তার পক্ষে লড়াই করা সম্ভব না। সমাজের এই প্রান্তিক নিম্ন আয়ের মানুষগুলো বললো আমি তো ভাতা দিচ্ছি, অমুক দিচ্ছি, তমুক দিচ্ছি। আমরা বলছি 1000 টাকা 1500 টাকা নয়, এই মানুষগুলোর জন্য প্রয়োজন অনেক বেশি, অনেক বেশি এই মানুষগুলোর জন্য প্রয়োজন। এবং এই সবল শক্ত দুটো হাতে কর্মসংস্থানের প্রয়োজন। এই মানুষগুলোকে সামনের সারিতে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার জন্য পরিকল্পনা প্রয়োজন। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল লুটে পুটে খেয়ে, লুটে পুটে খাওয়ার রাজত্ব করে এই মানুষগুলোকে অমুক ভাতা দিচ্ছি, তমুক ভাতা দিচ্ছি, আর কি করব এসব বললে হবে না। রাজ্যে দাঁড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করে রাজ্যের মানুষের আয় করার ব্যবস্থা করে দিতে হবে। এবং আমাদের রাজ্যটা যেভাবে পিছিয়ে পড়ছে সেই রাজ্যটাকে আবার দাঁড়াতে হবে শক্ত ভিতের উপর। একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়নি এই 11 বছরে, একটা নতুন কিছু তৈরি হয়নি, শুধু লাল নীল সাদা রং হয়ে গেছে, শুধু নীল সাদা রং হয়ে গেছে। আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করছিলাম ওই মতিগঞ্জ বাজারে নারায়ণদাকে যে ওই যে টাওয়ারটা হয়েছে, টাওয়ারটা করলো কেন? বললো এটো রাস্তাঘাট করলে পরে তো অত দেখা যাবে না, এই টাওয়ারটা রয়ে যাবে। আমি বললাম এ মনে হয় এই উন্নয়নটা হচ্ছে সেই কঙ্কালকে লিপস্টিক লাগানোর উন্নয়ন। কঙ্কাল স্যার চেহারা ঢাকার জন্য লিপস্টিক লাগিয়ে দিল, পাউডার লাগিয়ে দিল, বল দারুণ উন্নয়ন হয়েছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াইটাকে সংহত করার জন্য আমরা বলছি এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। এবং লড়াই করে আমাদের দাবি, আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। তাই 20 এপ্রিলের ব্রিগেড সমাবেশ, যে ব্রিগেড সমাবেশে এই সমাজের এই সমস্ত পরিবার থেকে মানুষজনকে আমাদের নিয়ে যেতে হবে। তাদের ব্রিগেড, সেই জনগণের ব্রিগেডে এই অংশের মানুষগুলোর উপস্থিতিকে সুনিশ্চিত করতে হবে।
এবং সমস্ত অংশের মানুষের কাছে যেতে হবে। এলাকার দাবিগুলোকে নিয়ে, পঞ্চায়েত থেকে শুরু করে পাড়ার এলাকার দাবিগুলো নিয়ে, সেই দাবিগুলোকে নিয়ে সোচ্চার হয়ে সেই দাবিগুলোকে আদায় করার মতন সংগঠন আমাদের এলাকায় গড়ে তুলতে হবে। এই কাজ আমাদের করতে হবে এবং তার জন্যই সমস্ত মানুষকে সঙ্গে নিতে আমি আহ্বান জানাবো এবং আশা রাখি এই ব্লকের এইখান থেকে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত যেমন গ্রহণ করব এবং আগামী কয়েকটা মাস আমাদের হাতে সময় রয়েছে, কিন্তু সময় আছে হবে এ বলে চেপে থাকলে হবে না। আমাদের এই কয়েকটা মাস নিবিড় প্রচার করতে হবে এবং নিবিড় প্রচার করেই এই ব্লক থেকে 20 এপ্রিলে জমায়েতে যেমন কৃষক সভার সদস্য জমা দিলেন, এতগুলো মানুষ কৃষক সভার সদস্য হয়েছে, বেশ কিছু এখানে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের মেম্বারশিপ আছে, কিছু মানুষ ক্ষেত মজুর ইউনিয়নের সদস্য হয়েছেন, তারা তাদের পরিবার ছাড়াও যাদের কাছে পৌঁছতে পারিনি তারা যন্ত্রণাবিদ্ধ, আমাদের পৌঁছানো না পৌঁছানোর কারণে যারা বুঝতে পারছে না কি করবে তাদের কাছে পৌঁছে এই বিভাজনের রাজনীতিকে রুখে দেওয়ার জন্য, যে বিভাজনের রাজনীতি নয়, রুটি রুজি জীবন জীবিকার সংগ্রামকে সামনে নিয়ে আসার জন্য ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে আমাদের পরিণত করতে হবে। আশা রাখি সকলে মিলে আমরা সে কাজ করতে পারবো। এ কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক কৃষক ক্ষেত মজুর ঐক্য জিন্দাবাদ।